প্রিয় পাঠক, গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম জলকন্যা। লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা শুনতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শুরু করছি গল্প জলকন্যা। রাত 8টার দিকে বিনুর মনে হলো সে একটা ভুল করেছে। ছোটোখাটো ভুল না, বড় ধরনের ভুল। মনিকার জন্মদিনে তার আসা ঠিক হয়নি। মনিকা তার এমন কেউ না যে তার জন্মদিনে আসতেই হবে। তাছাড়া মনিকা তাকে সেভাবে দাওয়াতও করেনি, ভদ্রতা করে বলেছে। মনিকা তার জন্মদিনের কথা নিতুকে বলছিল। সেই সময় বিনুর দিকে তাকিয়ে বলল, বিনু, তুমিও এসো। বিনু তৎক্ষণাৎ হ্যাংলার মতো বলেছে, আচ্ছা। এটা যে নিতান্তই কথার কথা তাও বোঝেনি। মনিকা বলেছে, পার্টিতে যারা আসবে তাদের কিন্তু সারা রাত থাকতে হবে। সারা রাত আমরা হইচই করব। তোমার কোনো অসুবিধা হবে না তো? বিনু বলল, না, অসুবিধা হবে না। অথচ তার ভয়ঙ্কর অসুবিধা হবে। তাদের বাসা এরকম না যে 19 বছর বয়সী মেয়েকে রাতে অন্য বাড়িতে থাকতে দেবে। তার নামে বাসায় কোনো চিঠিপত্র এলে তার হাতে দেওয়া হয় না। আগে বিনুর মা মনোয়ারা খুলে পড়েন। পড়ার পর যদি মনে হয় সাধারণ চিঠি, তবেই তার হাতে দেওয়া হয়। সাধারণ চিঠিতেও সমস্যা আছে। তার এক বান্ধবী সুরমা ক্লাস 10-এ পড়ার সময় বিয়ে হয়ে গিয়েছিল। সে তার স্বামীর সঙ্গে চলে গিয়েছিল সেতাবগঞ্জ নামের একটা জায়গায়। সেখান থেকে এসে মাসে 2-3টা করে চিঠি লিখত। মনোয়ারা একদিন বললেন, মেয়েটা এত চিঠি লেখে কেন? ঘন ঘন চিঠি লেখার দরকার কি? বিনু অবাক হয়ে বলল, চিঠি লিখলে অসুবিধা কি মা? মনোয়ারা থমথমে গলায় বললেন, অসুবিধা আছে। তোর বাবা রাগ হয়। বাবা রাগ হয়, এর উপর কথা চলে না। বিনুদের সংসার তার বাবা ইদ্রিস আলীর চোখের ইশারায় চলে। ইদ্রিস আলী ব্যাংকের ক্যাশিয়ার। রোগা পটকা মানুষ। থুতনিতে 30 থেকে 35টার মতো দাড়ি আছে। নিতান্তই সাধারণ চেহারার একজন মানুষ। অথচ সেই সাধারণ চেহারার মানুষের চোখের ইশারার বাইরে যাবার সাহস কারো নেই। বিনুর ছোট ভাই জহির কলেজে ভর্তি হওয়ার পর একবার সাহস দেখালো। বাসায় ফিরল রাত 11:30টায়। তার এক বন্ধুর বাসায় নাকি দাওয়াত ছিল। বাসায় ফিরেই সে নিজের ঘরে ঢুকে তাড়াহুড়ো করে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। তখন ইদ্রিস সাহেব ছেলের ঘরে ঢুকে বাতি জ্বালালেন। কোমল গলায় বললেন, জহির, ওঠ। ইদ্রিস সাহেবের গলার স্বর খুবই কোমল। জহির ধর্মর করে উঠে বসল। ইদ্রিস সাহেব বললেন, কোথায় ছিলি? বন্ধুর বাসায় দাওয়াত ছিল। খাওয়া দাওয়া ঠিকমতো করেছিস? জি। কি খাওয়ালো? পোলাও আর খাসির রেজালা। বোরহানি ছিল না? জি না। গরমের মধ্যে বোরহানি দেওয়া উচিত ছিল। রিচ ফুড বোরহানি ছাড়া হজম হওয়ার কথা না। খাওয়া দাওয়ার পর মিষ্টি পান খাস নাই? জি, খেয়েছি। সিগারেট খাস নাই? মিষ্টি পানের সাথে তো সবাই সিগারেট খায়, তুই খাস নাই? জি না। আমি তো গন্ধ পাচ্ছি। দেখি, হা কর তো, বড় করে হা কর, আরও বড়। এখন নিঃশ্বাস ফেল। জহির নিঃশ্বাস ফেলল এবং কাঁদো কাঁদো গলায় বলল, আর কোনোদিন খাবো না বাবা। ইদ্রিস সাহেব মধুর গলায় বললেন, খাবি না কেন? অবশ্যই খাবি। বন্ধু বান্ধব আগ্রহ করে দেয়, না খেলে ওরা মনে কষ্ট পাবে। কারো মনে কষ্ট দেওয়া ঠিক না। আচ্ছা, এখন নাম বিছানা থেকে। জহির বিছানা থেকে কাঁপতে কাঁপতে নামল। শার্ট গায়ে দে। জহির শার্ট গায়ে দিল। ইদ্রিস সাহেব বললেন, যা, এখন বাসা থেকে চলে যা। তোকে আর পুষবো না। তুই আমাকে বাপ ডাকবি, তার জন্য তোকে পোষার দরকারটা দেখি না। ঢাকা শহরে শত শত লোক আছে যাদের 3 বেলা ভাত খাওয়ালে খুশি মনে আমাকে বাপ ডাকবে। জহিরকে অবশ্যই সেই রাতে বাসা ছাড়তে হতো, যদি না ইদ্রিস সাহেবের মা ভাগ্যক্রমে বাসায় থাকতেন। এই ভদ্রমহিলার বয়স 70-এর উপরে। চোখে দেখতে পান না, কিন্তু কান খুবই পরিষ্কার। হাঁটা চলা করতে পারেন। হইচই শুনে তিনি দেয়াল ধরে ধরে বের হয়ে এলেন এবং তীক্ষ্ণ গলায় বললেন, আবু, কি হইছে? ইদ্রিস সাহেব বললেন, কিছু না মা, ঘুমান। বাসার থাইকা কারে বাইর করতাছোস? আম্মা, আপনি ঘুমান। আমি জীবিত থাকতে তুই আমার নাতিরে রাস্তায় বাইর করিয়া দিবি? তোর সাহস তো কম না? সাহস বেশি হইছে? কাউরে বাইর করতেছি না। এইটা ভালো কথা। থুরথুরি বুড়ি বিছানায় শুতে গেলেন। তবে বিছানায় শুয়ে শুয়ে সারাক্ষণই কথা বলতে লাগলেন। সিগারেট খাইছে তো কি হইছে? তার বয়সে তুই বিড়ি খাইছস।
নিজের বাপের মায়ের তোর মনে নাই? বাপগিরি ফলাস, অত বাপগিরি ভালো না। বিনুর ভরসা তার দাদিজান। দাদিজান এখন তাদের বাসায় আছেন। তিনি পালা করে তার 4 ছেলের বাসায় 3 মাস করে থাকেন। রোজার ঈদ পর্যন্ত বিনুদের সঙ্গে থাকার তারিখ পড়েছে। দাদিজানকে দিয়ে বাবার অনুমতি বের করে নেওয়া খুব সমস্যা হবে না বলেই বিনুর ধারণা। বিনুর খুব শখ মনিকার সঙ্গে একটা রাত কাটায়। এত সুন্দর একটা মেয়ে আর এত বড় লোক, ওদের বাড়িটাও নিশ্চয়ই দেখার মতো হবে। বিনুর ক্ষীণ আশা একটা রাত থাকলে মনিকার সঙ্গে তার ভাব হতে পারে। এরকম একটা মেয়ের সঙ্গে ভাব হওয়াও ভাগ্যের কথা। মনিকা যাদের সঙ্গে ঘোরে, বিনু দূর থেকে তাদের দেখে। তাদের চাল চলন কথাবার্তা সবই অন্যরকম। সেদিন মনিকারা 4 জন, ওরা 4 জন সবসময় একসঙ্গে থাকে, সেই জন্যে ওদের নাম হয়েছে চতুর্ভুজ। ওয়াদুদ স্যারের ঘরে ঢুকে পড়ল। মনিকা তখন স্যারের রুমে। সে গেছে তার পার্সেন্টেজ দিতে। দেরিতে ক্লাসে এসেছিল বলে পার্সেন্টেজ দিতে পারেনি। ওয়াদুদ স্যার বললেন, কী ব্যাপার চতুর্ভুজ একসাথে? মনিকা হাসি মুখে বলল, আপনি স্যার কফি বানিয়ে খান, রোজ এত সুন্দর গন্ধ পাই, আজ আমাদের কফি খাওয়াতে হবে। বেশ তো, কফি খাও। ওয়াদুদ স্যার বেয়ারাকে কফি বানাতে বললেন। বিনু মুগ্ধ হয়ে গেল মেয়ে 4টার সাহস দেখে। আরেকবার বিনু সাবসিডিয়ারি ক্লাস শেষে বেরুচ্ছে। একটা বদ ছেলে ভিড়ের অজুহাতের সুযোগে বিনুর বুকে হাত দিল। বিনু লজ্জা এবং ভয়ে প্রায় জমে গেল। মনিকা ছিল তার পেছনে। সে ছেলেটার শার্ট খামচে ধরে বলল, এই, তুমি ওর গায়ে হাত দিলে কেন? চারিদিকে ভিড় জমে গেল। বিনু প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কেউ আমার গায়ে হাত দেয়নি। মনিকা, ওকে ছেড়ে দাও। মনিকা শীতল চোখে কিছুক্ষণ বিনুর দিকে তাকিয়ে থেকে ছেলেটাকে ছেড়ে দিল। মনে মনে সে নিশ্চয়ই বিনুর মুখে থুতু দিয়েছে। বিনুর দিকে তাকাতেও নিশ্চয়ই তার ঘেন্না করছিল। করাটা স্বাভাবিক। বিনু যদি তার অবস্থাটা ব্যাখ্যা করতে পারত তাহলে হয়তো মনিকা তাকে এতটা ঘৃণা করতো না। তাদের বাসা অন্য সব বাসার মতো না। তার বাবা মা অন্য সব বাবা মার মতো না। তারা আলাদা। কী রকম যে আলাদা তা মনিকা বা মনিকার মতো বান্ধবীরা জানে না। বিনু যখন কলেজে পড়ে তখন হঠাৎ দেখা গেল একটা ছেলে প্রায়ই তাদের বাসার সামনে হাঁটাহাঁটি করে, জানালার দিকে তাকিয়ে সিগারেট ফুঁকে। বিনু ব্যাপারটা শুরুতে লক্ষ্যই করেনি। লক্ষ্য করলেন বিনুর মা। তিনি সঙ্গে সঙ্গে বিনুর বাবাকে জানালেন। ইদ্রিস আলী ওই ছেলেকে কিচ্ছু বললেন না। তিনি ঝিম ধরে সারা দুপুর বসে রইলেন। অফিসে গেলেন না। অফিস কামাই করলেন। মাগরিবের নামাজের পর মিষ্টি গলায় ডাকলেন, বিনু কই রে? বিনু সামনে এসে দাঁড়ালো। বাসার সামনে ঘোরাঘুরি করে ছেলেটা কে? বিনু অবাক এবং খানিকটা ভীত গলায় বলল, কোন ছেলে? ইদ্রিস সাহেব আরও শান্ত গলায় বললেন, ওই যে কোকড়া চুলের একটা ছেলে, গলাটা লম্বা। জানি না তো বাবা। জানো না? জি না। তুমি বলতে চাচ্ছ তুমি তাকে চেনো না, জানো না, এমনি সে তোমার ঘরের সামনে ঘোরাঘুরি করে? বিনু এই পর্যায়ে ভয়ে অস্থির হলো, কারণ দাদিজান বাসায় নেই। তিনি তার ছোট ছেলের বাসায়। জুলাই মাস পর্যন্ত সেখানে থাকবেন। বিনুকে রক্ষা করার এখন আর কেউ নেই। ইদ্রিস সাহেব শান্ত গলায় বললেন, শরীরে বিষ ঢুকে গেলে মন্ত্র পড়ে বিষ নামাতে হয়। সেই মন্ত্র আমি জানি। যাও, ঘরে যাও, আমি আসছি। তোমার মাকে বলো উপস্থিত থাকতে। বিনুর খুব ইচ্ছা হলো দরজা খুলে ছুটে ঘর থেকে বের হয়ে যায়, তারপর রাস্তা ধরে দৌড়াতে থাকে। রাস্তার দুপাশে যদি কোনো বাড়ি থাকে এবং তার দরজা খোলা থাকে, তাহলে সেই খোলা দরজা দিয়ে ঢুকে পড়বে এবং বাড়ির মালিককে বলবে, আপনাদের কোনো কাজের বুয়া লাগবে? যাই হোক, বিনু সেই সব কিছুই করল না। সে তার মাকে সঙ্গে নিয়ে শোবার ঘরের খাটের উপর বসে রইল। বাতি জ্বালালো না। যথাসময়ে ইদ্রিস সাহেব এলেন এবং মেয়ের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিলেন। মেয়ে বড় হয়েছে, তার গায়ে হাত দেয়া যায় না। তাকে শাস্তি দিতে হলে চুলের মুঠি ধরেই দিতে হয়। পরবর্তী আধা ঘন্টা ইদ্রিস সাহেব শাস্তি দিলেন। তার হাত ভর্তি মুঠো মুঠো চুল উঠে আসতে লাগলো। বিনুর মা পাশেই দাঁড়িয়ে রইলেন। অন্ধকারে তার মুখ দেখা গেল না। দেখা গেলে দেখা যেত শাস্তি প্রক্রিয়ায় তার অনুমোদন আছে। শাস্তির শেষে বিনু মরার মতো মেঝেতে পড়ে রইল। ইদ্রিস সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যন্ত্রণা ঘরে রেখে লাভ নেই, বিয়ে দিয়ে দাও, আমার দায়িত্ব শেষ হোক। হাতে ছেলে একটা আছে, বয়স সামান্য বেশি, পুরুষ মানুষের জন্যে বয়স কোনো ব্যাপার না। বিনুর মা বললেন, তুমি যা ভালো বোঝো করো। সেই ছেলেটির সঙ্গে বিনুর বিয়ে হয়ে যেত। ঠেকালেন বিনুর দাদিজান। বিনু তার কাছে কেঁদে গিয়ে পড়েছিল। তিনি ছেলেকে ডেকে নিয়ে শান্ত গলায় বললেন, বিনুর নাকি বিবাহের কথা চলতেছে? ইদ্রিস বললেন, জি। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে?
ছোটোখাটো ব্যবসা আছে, মুগদাপাড়ায় নিজের বাড়ি আছে। বয়স কত? বয়স সামান্য বেশি। অনুমান কত? সঠিক জানি না, 30-32 হতে পারে, কিছু বেশি হতে পারে। পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার না। গাধার মতো কথা কস কেন? পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার না তোরে কে শিখাইছে? মেয়েটা ভালো লেখাপড়া করতেছে, তারে ঘাটের মরার সাথে বিয়া দিবি? তুই 3বারে ম্যাট্রিক পাস করছস, তোর মেয়ে ম্যাট্রিকে বৃত্তি পাইছে। আমরার পরিবার থাইকা একটা মেয়ে এমএ পাস করব, এইটা দেখনের জন্য এখনও বাইচ্চা আছি, বুঝছস? লেখাপড়া তো বিয়ের পরেও হয়। বিয়ার পর প্রত্যেক বছর একটা করে বাচ্চা হয়, আর কিছুই হয় না। তুই তো আয়ে পাস বউ বিয়ে করছিলি, বিয়ার পর হে কি বিয়ে পাস দিছে? আমারে চেতাস না, খবরদার কইলাম, খবরদার। বিয়ে হয়নি, এবং খুবই আশ্চর্যের ব্যাপার, বিনু ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাশ করে গেল। তার দাদিজান তাকে সেদিন 2000 টাকা দিয়ে বললেন, যা ভালো ভালো জামা কাপড় কিনে আন, যেটা পছন্দ সেটা কিনবি, আজকালের মেয়েরা যেগুলো পরে, বুঝছোস? বিনু দুটো সালোয়ার কামিজ কিনেছে, নিজে একা একা গিয়েই কিনেছে। একটা সাদার উপর গোলাপি কাজ, অন্যটা লালের উপর লাল সুতার কাজ। কামিজ দুটোর কোনোটাই সে পরতে পারেনি। ইউনিভার্সিটিতে যাবার প্রথম দিন সে লাল কামিজটা পরল। বিনুর মা বললেন, প্রথম ইউনিভার্সিটিতে যাচ্ছিস, তোর বাবাকে সালাম করে তার দোয়া নিয়ে যা। বিনু তার বাবাকে সালাম করল। ইদ্রিস সাহেব বললেন, প্রথম ক্লাস তো 11টায়, এখন বাজে 9:40। এখন কোথায় যাচ্ছিস? বিনুর মা বললেন, প্রথম দিন একটু আগে আগে যাবে, কোন রুমে ক্লাস খুঁজে পাবে না। ইদ্রিস সাহেব বললেন, খুঁজে না পাওয়ার কি আছে, তাছাড়া আমি তো সঙ্গে যাচ্ছি। বিনুর মুখ শুকিয়ে গেল। বাবার সঙ্গে যাবেন? তার সঙ্গে ক্লাসরুম খুঁজে বের করবেন? কে জানে, ক্লাস চলাকালীন সময় হয়তো বারান্দায় দাঁড়িয়ে থাকবেন, সবাই হাসাহাসি করবে। ইদ্রিস সাহেব বিনুর শুকনো মুখের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, তুই অপেক্ষা কর, আমার সামনে দাঁড়িয়ে থাকিস না, সামনে থেকে যা। বলেই কঠিন গলায় ডাকলেন, মনোয়ারা, মনোয়ারা। মনোয়ারা মাছ কাটছিলেন, হাতে মাছের রক্ত নিয়ে ছুটে গেলেন। ইদ্রিস সাহেব থমথমে গলায় বললেন, মেয়ে যে জামাটা পরেছে সেই জামাটা দেখেছো? গলার কাটা কত বড় দেখেছো? মনোয়ারা ক্ষীণ গলায় বললেন, আজকাল তো সবাই এইসবই পরে। ইদ্রিস সাহেব বললেন, নুট ক্লাবে আজকাল তো অনেকে ন্যাংটাও ঘুরে বেড়ায়। তোমার মেয়ে তো পড়াশোনা করার জন্য যাচ্ছে, সে কি তার বুক দেখানোর জন্য যাচ্ছে? সে দেখাতে চায় যে তার বুক বড়। ইদ্রিস সাহেব কথাগুলো চাপা গলায় বললেও বিনু বারান্দা থেকে শুনে ফেলল। তার ইচ্ছা করল ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সে লাফ দিয়ে পড়ল না। যথাসময়ে সাধারণ একটা শাড়ি পরে বাবার সঙ্গে রিক্সা করে রওনা হলো। রিক্সায় ইদ্রিস সাহেব মেয়েকে কয়েকটা উপদেশ দিলেন। কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলবে না, মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারেও সাবধান, বেশি মেশামেশিরও দরকার নেই। ইউনিভার্সিটি কোনো আড্ডাখানা না, ক্লাস করবে, ক্লাস শেষ হবে, বাসায় চলে আসবে, ব্যাস। কোন পরিবেশে বিনু বড় হচ্ছে তা মনিকা বা মনিকার বান্ধবীরা জানে না। জানলে বুঝতো একটা বদ ছেলে তার গায়ে হাত দেওয়ার পরেও সে কেন বলছে কেউ গায়ে হাত দেয়নি। এই নিয়ে কোনো সমস্যা হলে বাবার কানে চলে যাবে। বাবার সঙ্গে সঙ্গে বলবেন, যথেষ্ট হয়েছে, আর না, পড়াশোনার দরকার নেই, বিয়ে দিয়ে ঝামেলা মিটাও, কবুল কবুল কবুল, ঝামেলা শেষ। মনিকার চোখে বিনু খুব ছোট হয়ে আছে। বিনু ভেবে রেখেছে জন্মদিনের অনুষ্ঠানে সুযোগ পেলে সে মনিকাকে তার কথাগুলো বলবে। তারা যেহেতু সারা রাত থাকবে, সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে। সমস্যা একটাই, বাবার অনুমতি। বিনু ঠিক করল সে কেঁদে দাদিজানের পায়ে পড়ে যাবে। তিনি একটা ব্যবস্থা করবেন, অবশ্যই করবেন। তিনি ব্যবস্থা করলেন। কিভাবে করলেন বিনু জানে না, জানতেও চায় না। সে বিস্ময়ের সঙ্গে তার বাবাকে বলতে শুনল, ওরা থাকে যেন কোথায়? গুলশানে। ওদের টেলিফোন নম্বর জানো? জি জানি। ওই বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার একটা কাগজে লিখে যাও। জহির তোমাকে নামিয়ে দিয়ে আসবে, বাসাটাও চিনে আসবে। আমি রাতে তোমার খালার বাসা থেকে একবার টেলিফোনে খোঁজ নেব। তার দরকার নেই বাবা। অবশ্যই দরকার আছে। আর একটা কথা তোমাকে বলি, তুমি আজ যা করছো তা ঠিক না, অন্যায়। আমার মা মৃত্যুশয্যায়, তিনি একটা কথা বললেন, ফেলতে পারলাম না। মায়ের আদেশ আমি কোনোদিনও অগ্রাহ্য করিনি, যতদিন বাঁচবেন অগ্রাহ্যও করব না। এখন যাও, টেলিফোন নাম্বার ঠিকানা সুন্দর করে কাগজে লিখে ফেলো। বাবা তাকে তুই তুই করে বলেন, এখন তুমি করে বলছেন। বাবার মন টন যে অসম্ভব খারাপ সেটা বোঝা যাচ্ছে। বন্ধুর জন্মদিনে খালি হাতে যাওয়া ঠিক না, আমি উপহার কিনে নিয়ে আসছি, সাথে করে নিয়ে যাও।
জি আচ্ছা। ইদ্রিস সাহেব 4টা গ্লাসের একটা সস্তা সেট নিয়ে এলেন। এই উপহার মনিকার হাতে দিলে বিনা নিজেই লজ্জায় মরে যাবে এবং চারিদিকে হাসাহাসি পড়ে যাবে। সন্ধ্যা 7টার সময় যাওয়ার কথা বিনু ঘড়ি ধরে ঠিক সন্ধ্যা 7টার সময় উপস্থিত হলো। বড়লোকের বাড়ি, সবই নিশ্চয় নিয়ম মতো হবে। গিয়ে দেখে সে ছাড়া আর কেউ আসেনি। মনিকা নিজেও সাজগোজ কিছুই করেনি। গোসল করার জন্য বাথরুমে শুধু ঢুকতে যাচ্ছে। সে বিনুকে দেখে বলল, ওহ আচ্ছা, তুমি চলে এসেছো। অন্যরা তো কেউ আসেনি। সারা রাত থাকবে তো? ধীরে সুস্থে আসছে। তুমি কি সারা রাত থাকবে না চলে যাবে? থাকবো। বাসায় অসুবিধা থাকলে রাত 10টা-11টার দিকে চলে যেতে পারো। গাড়ি আছে, গাড়ি দিয়ে আসবে। না না, অসুবিধা হবে না। অসুবিধা না হলে খুব ভালো। আমরা সারা রাত ফান করব। তুমি এখন টিভি দেখো বা বইটই পড়ো। মজু আঙ্কেল টেলিফোন করেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তখন তার সঙ্গে গল্প করতে পারবে। উনি কে? বাবার বন্ধু, আমাদেরও বন্ধু। ম্যাজিক ট্যাজিক অনেক কিছু জানেন। ফান করার আইডিয়াতে তার মাথা একেবারে ভর্তি। বিনু বলল, তোমাদের বাড়িটা কি একবার ঘুরে দেখব? এত সুন্দর বাড়ি আমি জীবনে দেখিনি। দেখো, ঘুরে ঘুরে দেখো। রহিমাকে বলে দিচ্ছি, ও তোমাকে সব ঘুরে ঘুরে দেখাবে। কি খাবে? চা, কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু? না না, আমাদের ডিনারে কিন্তু দেরি হবে। আজকে আমাদের ডিনার খাওয়াচ্ছেন মজু আঙ্কেল। বিশেষ একটা খাবার তৈরি হচ্ছে, সেটা আসবে রাত 11টার দিকে। ভালো কথা। তুমি কি সুইমিং কস্টিউম এনেছো? ওহ আচ্ছা আচ্ছা, তোমাকে বোধহয় বলা হয়নি। আমাদের বাড়ির ছাদে সুইমিং পুল আছে। গভীর রাতে আমরা সবাই সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে গান শুনবো। তুমি কি সাঁতার জানো? বিনু সাঁতার জানে। তার নানার বাড়ির পুকুরে দাপাদাপি করে ছোটবেলাতেই সাঁতার শিখেছে। তারপরে বলল, সাঁতার জানি না। তার এতগুলো মেয়ের সঙ্গে পানিতে নামতে ইচ্ছা করছে না। তাছাড়া তার মনে ক্ষীণ সন্দেহ হচ্ছে পানিতে মজু আঙ্কেল নামের ভদ্রলোকও নামবেন। রহিমা মধ্যবয়স্ক হাসিখুশি একজন মহিলা। তার পরনের শাড়িটা পরিষ্কার, পায়ে সুন্দর চামড়ার স্যান্ডেল। মনিকা আগে বলে না দিলে বিনা তাকে মনিকার মা বা তার কোনো আত্মীয় স্বজন ভেবে পা ছুঁয়ে সালাম করে ফেলত। রহিমার মা বিনাকে খুব খুশি মনে ঘুরে ঘুরে বাড়ি দেখালো। লাইব্রেরি ঘর, কম্পিউটার ঘর, বার, হল ঘর, গ্যালারি, লন্ড্রি রুম, মাথা ঘুরে যাবার মতো অবস্থা। রহিমার কাছ থেকেই বিনা জানতে পারল মনিকার বাবা মা দেশে নেই। মনিকার মার হার্টে স্পেস মেকার লাগানো আছে। সেখানে কী যেন সমস্যা হচ্ছে। লন্ডনে ডাক্তার দেখাতে গেছেন। মনিকার বাবাও গেছেন সঙ্গে। আজকের জন্মদিনে মনিকার আত্মীয় স্বজন সবাইকে আসতে নিষেধ করা হয়েছে। আজ শুধু তার বন্ধু বান্ধবরা থাকবে। মজু আঙ্কেল থাকবেন, কারণ ফান আইডিয়া সব তার মাথাতেই আসে। মনিকার বান্ধবীরা এখনও আসেনি, তবে মজু আঙ্কেল এসে গেছেন। লম্বা একজন মানুষ, গায়ের রং সাহেবদের মতো দুধে আলতায়, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, সর্বক্ষণ পাইপ টানছেন। তাকে ঘিরে আছে তামাকের গন্ধ, তবে সেই গন্ধ খারাপ লাগছে না। ভদ্রলোক গরমের মধ্যেও একটা হলুদ কোট পরে আছেন। কোটটা অন্য সব কোটের মতো না, পাঞ্জাবির মতো লম্বা। মনিকা তাকে বিনুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। মজু আঙ্কু, এর নাম বিনু, আমার সঙ্গে পড়ে। কেউ তো এখনও আসেনি, তার বোধহয় একা একা লাগছে। আপনি তাকে একটু কোম্পানি দিন। আমার সাজগোজ কিছুই এখনও হয়নি। আর বিনু শোনো, মজু আঙ্কেলের কথা তো তোমাকে আগেই বলেছি। আর্কিটেক্ট, কনফার্ম ব্যাচেলার। তার যে কী পরিমাণ টাকা আছে তিনি তা নিজেও জানেন না। দারুণ ক্লোজ আপ ম্যাজিক দেখাতে পারেন, আজও দেখাবেন। সেই জন্যেই হলুদ কোট পরে আছেন। তার যাবতীয় ম্যাজিক কোটের ভেতরে। মজু আঙ্কেল মনিকার দিকে হাসি হাসি চোখে তাকিয়ে থেকে বললেন, তুমি সব কথাই ঠিক বলেছ, তবে কনফার্ম ব্যাচেলার কথাটা ঠিক বলনি। পছন্দসই মেয়ে পাইনি বলেই ব্যাচেলার। আমি সারাক্ষণই পছন্দের মানুষ খুঁজে বেড়াচ্ছি। যখনই কোনো মেয়ের সঙ্গে দেখা হয় তখন প্রথমেই যে কথাটা মনে হয় তা হচ্ছে, এই কি সে? তোমার বান্ধবীকে দেখেও সেই কথাই মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এই হলো সে। মনিকা হাসতে হাসতে বলল, তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়েই গেল। বিনু বুঝতেই পারছে না এসব কী ধরনের কথাবার্তা। বয়স্ক একজন মানুষ কি এই ধরনের কথা বলতে পারেন? না বলা উচিত? কি করে তিনি বললেন, এই হলো সেই মেয়ে? ছি 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 ছি। মনিকা চলে যাচ্ছে। যাবার আগে বলল, মজু আঙ্কেল, আপনি কিন্তু বিনার সঙ্গে সিরিয়াস কোনো রসিকতা করবেন না। সে আপনাকে প্রথম দেখছে, আপনার রসিকতা বুঝতে পারবে না, ঘাবড়ে যাবে। আপনি বরং ওকে ম্যাজিক ট্যাজিক দেখান। মনিকা চলে গেছে। একা একা এই ভদ্রলোকের পাশে বসে থাকতে বিনুর প্রচণ্ড ভয় লাগছে। তার শুধুই মনে হচ্ছে তিনি বলবেন, দেখি তোমার হাত দেখি, আমি হাত দেখতেও জানি। বিনুর ফুফাতো বোন সুরমা আপার বাসায় একবার এরকম হলো। বিনু সুরমা আপার ছেলের আকিকায় গিয়েছিল।
সেখানে দেখা গেল আসর জমি এক ভদ্রলোক বসে আছেন। ইঞ্জিনিয়ার, বেশ বয়স্ক, মাথার চুল সবই পাকা। তিনি নাকি খুব ভালো পামিস্ট, হাত দেখে সব বলে দিতে পারেন। সবাই হাত দেখাচ্ছে। সুরমাপা বলল, বিনু, তোর হাতটা দেখা না। বিনু বলল, না। ভদ্রলোক খপ করে বিনুর হাত টেনে নিলেন। তারপর হাত আর ছাড়েনি না। এইভাবে ধরেন, ওইভাবে ধরেন, রীতিমতো কচলানো। মজু আঙ্কেলও কি এরকম কিছু করবেন? বিনু ঘড়ি দেখল, 8টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে এই প্রথম তার মনে হলো ভুল হয়েছে। মনিকার জন্মদিনে আসা ভুল হয়েছে। মজু আঙ্কেল বোধহয় বিনুর ভয় বুঝতে পারছেন। তার পাইপ নিভে গেছে। তিনি পাইপ ধরাতে ব্যস্ত। দেয়াশলাইয়ের আগুন বারবার নিভে যাচ্ছে। বিনু প্রায় মূর্তির মতোই বসে আছে। ভদ্রলোকের পাশে বসেছে বলে সে ভদ্রলোকের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছে না। বিনুর মনে হলো ভদ্রলোক হাসছেন। মজু আঙ্কেল পাইপে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তোমার নাম হচ্ছে বিনু, তাই না? বিনা থেকে বিনু? বিনু মাথা নাড়ালো। তার নাম বিনু ঠিকই, তবে বিনা থেকে কিনা তা জানে না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জি না। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছ। ভয় পাবার কিছু নেই। আমি ভয় পাচ্ছি না। তুমি থাকো কোথায়? কলাবাগানের পেছনে ভূতের গলি নামে একটা জায়গায়। ভূতের গলি নাম কি জন্যে? ভূত আছে? বিনু জবাব দিল না। সে আবার ঘড়ি দেখল। আশ্চর্য, এখনও 8টা বাজে। ঘড়িটা কি বন্ধ হয়ে গেছে? তোমার বাবা কি করেন? ব্যাংকে চাকরি করেন। কোন ব্যাংক? সোনালী ব্যাংক। কোন ব্রাঞ্চ? নীলক্ষেত ব্রাঞ্চ। ওনার পোস্ট কি? ক্যাশিয়ার। ও, ওনার কাজ তাহলে পরের টাকা গোনা? বিনু জবাব দিল না। তার মনে হলো তার বাবা ক্যাশিয়ার। এটা শোনার পর মজু আঙ্কেলের উৎসাহ কমে গেছে এবং তিনি বোধহয় একটু বিরক্ত বোধ করছেন। কেমন যেন সরু চোখে তার দিকে তাকালেন। ভদ্রলোকের পাইপ আবার নিভে গেছে। তিনি আবারও পাইপ ধরাতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাইপ ধরাবার পর লম্বা করে ধোঁয়া ছেড়ে বিনুর দিকে তাকিয়ে কি একটা বলতে গিয়েও বললেন না। উঠে হল ঘরের দিকে গেলেন। বিনু আবারও ঘড়ি দেখল। এখনও 8টা বাজে। ঘড়িটা কি নষ্ট হয়ে গেছে? মজু আঙ্কেল ফিরে আসছেন। তার হাতে পেটমোটা লম্বা একটা গ্লাস। গ্লাসে লেবুর টুকরা ভাসছে। বিনু শিউরে উঠল। ভদ্রলোকের হাতে কি মদের গ্লাস? মদ খেলে মানুষ অদ্ভুত কাণ্ড করে বলে সে শুনেছে। মদ খাবার এক পর্যায়ে সবাই বমি করে। ইনিও নিশ্চয় করবেন। উনি কি করবেন কে জানে। এত কাছ থেকে সে কখনো কাউকে মদ খেতে দেখেও নি। ভদ্রলোক একেবারে তার সামনে বসে আছেন। বিনু? জি? মনিকার সব জন্মদিনে আমি থাকি। তোমাকে এই প্রথম দেখলাম। বিনু কিছু বলল না। ভদ্রলোক ছোট ছোট চুমুক দিয়ে গ্লাস ভর্তি জিনিসটা খাচ্ছে। খাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে তার খেতে ভালো লাগছে না। মজু আঙ্কেল এবার পুরোপুরি তার দিকে ফিরে তাকিয়ে বললেন, মনিকার সব জন্মদিনে আমাকে নতুন নতুন ফান আইডিয়া বার করতে হয়। হ্যাঁ, আই এম রানিং আউট অফ আইডিয়াস। আমি মনিকাকে বলেছি, এই শেষ, আর আমার কাছে আইডিয়ার জন্য আসবে না। এবারের ফান আইডিয়াটা কি তুমি জানো? বিনু ক্ষীণ স্বরে বলল, না। তোমাকে দেখে আমারও মনে হচ্ছে তুমি জানো না। সুইমিং পুলে গোসলের কথা তোমাকে বলেনি? জি, বলেছে। ও, তাহলে তো তুমি জানো। আইডিয়া আমার দেয়া। আমি নিম সাজার আইডিয়া দিয়েছি। নিম কি জানো? জি না। নিম্ফ হচ্ছে পরী, যারা জলকেলি করতে ভালোবাসে, জলকন্যা। আমি বলেছি, আজ পূর্ণিমা রাত আছে। গভীর রাতে তোমরা সব বান্ধবীরা মিলে সুইমিং পুলে নেমে যাবে। ছাদের সব বাতি থাকবে নেভানো। চাঁদের আলো পড়বে সুইমিং পুলের পানিতে। দূরে বাজবে সিম্ফনি, মুনলিট সোনাটা। পানিতে ভেসে বেড়াবে একদল জলকন্যা। এ ওর গায়ে পানি ছিটাবে, খিলখিল করে হাসবে। তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, কারণ জলকন্যাদের গায়ে কাপড় থাকে না। তাদের নগ্ন শরীরে চকচক করবে চাঁদের আলো। অসাধারণ একটা দৃশ্য, তাই না? বিনু কিছু বলল না। মজু আঙ্কেল খানিকটা ঝুঁকে এসে বললেন, কবিতা শুনবে? বিনু না বলার আগেই ভদ্রলোক ভারী গলায় আবৃত্তি শুরু করলেন। ঘুমে চোখ চায় না জড়াতে, বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি। এখন সে কত রাত, ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর। স্কাইলাইট মাথার উপর, আকাশে পাখিরা কথা কয় পরস্পর। বিনু কাঠ হয়ে বসে রইল। মদ খেয়ে ভদ্রলোক কি মাতাল হয়ে গেছেন? বিনু এত কাছ থেকে কাউকে মদ খেতে দেখেনি। অনেক দূর থেকে একবার দেখেছে।
যশোরের মঞ্জু খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত 11টার দিকে শুনে ছাদে হইচই হচ্ছে। মঞ্জু খালা কার সঙ্গে যেন খুব রাগারাগি করছেন, কান্নাকাটিও করছেন। সে মঞ্জু খালার মেয়েকে জিজ্ঞেস করল, কি হচ্ছে রে? সে বেশ স্বাভাবিক গলায় বলল, বাবা মদ খাচ্ছে, তাই মা চেঁচামেচি করছে। বিনু আঁতকে উঠল। কি সর্বনাশ! সে কৌতূহল সামলাতে পারেনি, চুপি চুপি ছাদে দেখতে গিয়েছিল। ছাদে তখন খালা ছিলেন না। মেজো খালু সাহেব একা একা গ্লাস আর সবুজ রঙের একটা বোতল নিয়ে বসেছিলেন। বোতলটার রং কালোও হতে পারে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। সে ভেবেছিল আড়াল থেকে এক নজর দেখে চলে আসবে, কিন্তু খালু সাহেব তাকে দেখে ফেললেন এবং অত্যন্ত মিষ্টি গলায় ডাকলেন, কে? বিনু মা, আয় আয়, ছাদে খুব সুন্দর গোলাপের বাগান করেছি, বাগান দেখে যা। তোর মুখটা এমন শুকনো কেন রে মা? খালু সাহেবের কথাবার্তা এত সুন্দর, এত স্বাভাবিক, কথা জড়ানো না, কিচ্ছু না। মজু আঙ্কেলও খুব সুন্দর করে কথা বলছেন। মদ খেলে লোকজন হয়তো সুন্দর করে কথা বলে, তবে ভয়ঙ্কর কথা বলে। এই ভদ্রলোক হয়তো জানেনও না তিনি কি ভয়ঙ্কর কথা বলছেন। নগ্ন শরীরে চকচক করবে চাঁদের আলো, কি ভয়ঙ্কর কথা! মজু আঙ্কেল হাসি মুখে তাকিয়ে আছেন। তিনি পাইপে টান দিতে দিতে বললেন, একদল রূপবতী তরুণী নগ্ন হয়ে সাঁতার কাটবে, ভাবতেই ভালো লাগছে। ভিডিও করে রাখলে ভালো হতো। এটাতে মনিকা রাজি হচ্ছে না, দেখি রাজি করানো যায় কি না। আজ থেকে 20 বছর পর যখন তোমরা লোল চর্ম বুড়ি হয়ে যাবে, তখন এই ভিডিও দেখে খুব ভালো লাগবে। মজু আঙ্কেলের গ্লাস শেষ হয়ে গিয়েছিল। তিনি আবার গ্লাস ভর্তি করতে গেলেন। মনিকার বন্ধুরা আসতে শুরু করেছে। এদের কাউকে বিনু চিনতে পারছে না। বিনু যেমন ওদের অবাক হয়ে দেখছে, ওরাও বিনুকে অবাক হয়েই দেখছে। একটা অদ্ভুত পোশাক পরা মেয়ে ঘরে ঢুকেই বলল, আমাদের জলকন্যা সাজার প্রোগ্রাম ঠিক আছে তো? বিনু আবার ঘড়ি দেখল, 8টা বাজে। তার ঘড়ি কি নষ্ট? এই প্রথম তার মনে হলো সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। রাত কত বিনু জানে না, তার ঘড়িতে 8টা বেজে আছে। তবে রাত যে অনেক, এ ব্যাপারে সে নিশ্চিত। সে এখন মনিকাদের ছাদের একটা বাথরুমে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। জীবনে এত সুন্দর বাথরুম সে দেখেনি, কোনোদিন হয়তো দেখবেও না। ধবধবে সাদা বিশাল একটা ঘর। সেই ঘরে নীল বাথটাব, নীল কমোড, নীল বেসিন। বাথরুমে নানান মাপের তোয়ালে, সেগুলোর রঙও নীল। আর কি বিশাল একটা আয়না! নিজেকে পুরোপুরি দেখতে হলে এরকম একটা আয়না লাগে। মনিকার সব বান্ধবী সুইমিং পুলে নেমে গেছে। সুইমিং পুলে নামার আগে নাকি খুব ভালো করে গায়ে সাবান মেখে গোসল করে নিতে হয়। অন্যরা তাই করেছে, সে শুধু বাকি। সেও কি অন্যদের মতো করবে, না দরজা বন্ধ করে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে? মনিকা তাকে বলেছে, আমাদের জলকন্যা সাজার ব্যাপারটা যদি তোমার ভালো না লাগে, তোমাকে জলকন্যা সাজতে হবে না। তুমি আমার ঘরে বসে ভিসিআরের ছবি দেখো কিংবা গল্পের বই পড়ো। মজু আঙ্কেল থাকবেন, তার সঙ্গে গল্পও করতে পারো। আর তুমি যদি বাসায় চলে যেতে চাও তাও করতে পারো, আমাদের ড্রাইভার আছে, ও তোমাকে নামিয়ে দিয়ে আসবে। রাত অবশ্য অনেক বেশি হয়ে গেছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এনজয় করছো না। তোমাকে কি নামিয়ে দিয়ে আসবে? বিনু বলল, না। অথচ সে হ্যাঁ বলতে গিয়েছিল। তার মাথা বোধহয় এলোমেলো হয়ে গেছে। সে জলকন্যা সাজতে চায় না, অথচ সে বাথরুমে দাঁড়িয়ে আছে। বাইরে বাজনা বাজছে। বাজনাটা কি সুন্দর, কি আশ্চর্য সুন্দর! মনিকার বান্ধবীদের খিলখিল হাসির শব্দ আসছে। এরা বোধহয় একজন আরেকজনের গায়ে পানি ছিটাচ্ছে। এদের এই আশ্চর্য জীবনের সঙ্গে তার কোনো যোগ নেই। এই বাড়ির ছাদে যে চাঁদ উঠেছে, সেই চাঁদ তাদের বাড়ির ছাদে কখনো ওঠে না। মনিকাদের ছাদে পা দিয়েই চাঁদটার দিকে তাকিয়ে কি যে অদ্ভুত অন্যরকম লাগলো। বিনু কাঁদছে, কাঁদতে কাঁদতে সে তার গায়ের কাপড় খুলছে। সে জলকন্যা সাজছে। প্রিয় পাঠক, এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প জলকন্যা। জলকন্যা গল্পটি শেষ করার পর প্রথম যে প্রশ্নটি আমাদের মাথায় আসে তা হলো, বিনু এমন কেন করছে? আইডিয়াটা ছিল এমন যে জ্যোৎস্না রাতে কতগুলো তরুণী বাসার ছাদে থাকা সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটবে।
পাশে বাজতে থাকবে বিটোফেনের মুনলিট সোনাটা। এই আইডিয়াটাই হলো প্রজেক্ট জলকন্যা। কিন্তু বিনু তো প্রথম থেকেই চাচ্ছিল এমন আইডিয়ায় সামিল না হতে। তারপরেও কেন আমরা গল্পের শেষ দৃশ্যে পড়লাম কাঁদতে কাঁদতে বিনুর কাপড় ছাড়ার কথা? বিনুর মাথায় তখন কি খেলা করছিল? গল্পের শুরু থেকেই আমরা দেখেছি বিনু আসলে চাচ্ছিল মনিকার সাথে বন্ধুত্ব করতে, মনিকাদের বিশাল বাড়িতে স্থান পেতে। তবে কি বিনু সেই বড়লোক বন্ধু পাবার লোভেই এমন কাজটা করলো, নাকি সকলের সাথে তাল মেলাতে গিয়ে এই কাজটা করলো সে? চলুন সেই অনুসন্ধান খানিকটা করা যাক। প্রথমে দেখি এই বিনু মেয়েটা আসলে কেমন। বিনু ১৯ বছরের এক তরুণী, পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একজন তরুণীর মধ্যে যেমন চঞ্চলতা উচ্ছলতা থাকার কথা, সেসবের কিছুই বিনুর মধ্যে নেই। সর্বক্ষণ এক ভয়ের মধ্যে থাকে বিনু। সেই ভয়টা আসলে কেমন? একবার ভিড়ের মধ্যে এক বদ ছেলে বিনুর গায়ে হাত দিলেও বিনু কিছু বলতে পারে না, ভয়ে জড়সড় হয়ে থাকে। কিন্তু আমাদের প্রশ্ন জাগে, এই ভয়ের উৎপত্তিটা আসলে কোথা থেকে? গল্প পড়তে পড়তে আমরা বুঝতে পারি বিনুর এই ভয় আসলে তার পরিবার থেকে পাওয়া। আমরা যদি বিনুর মা মনোয়ারার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো তিনিও একই ভয়ে ভীত। কিন্তু এই ভয়টা আসলে কাকে পাচ্ছে তারা দুজন? হুমায়ুন আজাদ একবার তার একটা লেখায় লিখেছিলেন, এদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারের পিতা এক একজন ছোটোখাটো ক্ষুদ্র স্বৈরশাসক হিটলার। তারা তাদের ক্ষুদ্র স্বৈরতন্ত্রটি চালায় নিজের পরিবারের মধ্যে। জলকন্যা গল্পটিতেও আমরা এই জিনিসটি ফুটে উঠতে দেখি। গল্পে বিনুর বাবা ইদ্রিস সাহেব সোনালী ব্যাংকের সামান্য ক্যাশিয়ার হলেও তার ভাবভঙ্গি অনেকটা জমিদারের মতো। তিনি কথাবার্তায় অশালীন এবং কাজে একগুঁয়ে একরোখা। পরিবারে তার উপরে কেউ কোনো কথা বলতে পারে না। তিনি যা বলবেন তাই সবাইকে মেনে নিতে হবে, এবং তিনি যা সন্দেহ করবেন তাই সত্যি হতে হবে। এবং এই বিচারে কাউকে তিনি পরোয়া করেন না, সত্য মিথ্যার ধারও ধারেন না। যেমন বিনুর বাসার সামনে যে কোকড়া চুলের ছেলেটা ঘোরাফেরা করেছিল একবার, এবং তাকে যে বিনু চেনে না, এটাও সে তার বাবাকে বিশ্বাস করাতে পারেনি। উল্টো মার খেয়েছে বেধড়ক। আবার বিনুর ভাই বন্ধুদের সাথে সিগারেট খেয়েছিল বলে তাকে বাসা থেকে বের করে দিতে উদ্যত হয়েছিলেন বিনুর বাবা। ভাগ্য ভালো, বাসায় তখন বিনুর দাদি ছিলেন। গল্পে দেখা যায় এই একটি মহিলাকেই শ্রদ্ধা করেন বিনুর বাবা ইদ্রিস সাহেব। এহেন বাবার অধীনে থেকে বিনুর মন মানসিকতায় যে গভীর পরিবর্তন এসেছে, তাই আসলে ভাঙতে চেয়েছিল বিনু এই জলকন্যা সাজার মাধ্যমে। এবারে গল্পের সামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলা যাক। টাইপিং মিস্টেক ছিল কিনা জানি না, গল্পে সুরমা নামটা বহুবার ব্যবহৃত হয়েছে। কখনো ব্যবহৃত হয়েছে বিনুর অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া বান্ধবীর নাম হিসাবে, আবার কখনো ব্যবহৃত হয়েছে বিনুর ফুফাতো বোনের নাম হিসাবে। তা একই নাম দুজনের হতেই পারে, বান্ধবীর নামও সুরমা হতে পারে, আবার ফুফাতো বোনের নামও সুরমা হতে পারে। কিন্তু তাই বলে মায়ের নামও সুরমা হবে? প্রথমে মায়ের নাম ছিল মনোয়ারা, ৩ পৃষ্ঠা পরে গিয়ে সেই নামও হয়ে গেছে সুরমা। যদিও আমি পাঠের সময় নামটা ঠিক করে দিয়েছি। হুমায়ুন আহমেদ সাধারণত এক বসায় ছোট গল্পগুলো লিখতেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে এই গল্পটি তিনি বেশ কয়েক বসায় লিখেছেন বিধায় এই রকম হুমায়ুনীয় ভুল বেশ কয়েকটা চোখে পড়ল আমার। যেমন গল্পে ৩ বার ৩ সময় উল্লেখ করা হয়েছে বিনুর মনে হচ্ছে মনিকাদের বাসায় আসা তার বিরাট ভুল হয়ে গেছে। অর্থাৎ ৩ বার লেখার সময় হুমায়ুন আহমেদ হয়তো ভেবেছিলেন এইবারই হলো মোক্ষম সময় যখন বিনুর মনে হবে এখানে আসা ছিল তার একটা ভুল সিদ্ধান্ত। যাই হোক, গল্পের শেষে একটা লাইন আছে এমন, মনিকাদের বাড়ির ছাদে যে চাঁদ উঠেছে সেই চাঁদ কখনো বিনুদের বাড়ির ছাদে ওঠে না। তাদের বাসা অন্য সব বাসার মতো না, তার বাবা মা অন্য সব বাবা মার মতো না, তারা আলাদা। কী রকম যে আলাদা তা মনিকা বা মনিকার মতো বান্ধবীরা জানে না। আর তাই তো মনিকাদের ছাদে পা দিয়ে চাঁদটার দিকে তাকিয়ে কী যে অদ্ভুত অন্যরকম লাগলো বিনুর, বিনু তা ভাষায় প্রকাশ করতে পারেনি। বিনু প্রকাশ করেছে কান্নার মাধ্যমে। জলকন্যা গল্পটি একটা সময়ের প্রতিনিধিত্ব করে একটা সমাজের, একই সাথে একটা পরিবারেরও। বাংলাদেশের ৮০-৯০ দশকের একটি শহরের মধ্যবিত্ত পরিবার কেমন হতে পারে, এই গল্পের মাধ্যমে তা উঠে এসেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।